আসসালামু আলাইকুম। রুবোসাস্ট আয়োজিত ওয়েবিনার সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন নুসরাত মুবিন আরা। তিনি রুবোসাস্টের প্রথম কার্যনির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং উম্মে সুমাইয়া জান্নাত, তিনি রুবোসাস্টের তৃতীয় কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো উইমেন ইন রোবোটিক্স নিয়ে। সাথে আছি আমি বুশরা। আমি কঙ্কা। আচ্ছা, আমাদের সাথে আরেকজন কার্যনির্বাহী সদস্য আচ্ছা, আমাদের দুজন কার্যনির্বাহী সদস্য আছে, কিন্তু তাদের মেবি নেট ঝামেলার কারণে বলতে পারছে না। আমাদের সাথে আছে বুশরা আপু এবং নিশাত রহমান। আমি নিশাত। আচ্ছা, আজকে আমরা উইমেন ইন রোবোটিক্স নিয়ে কথা বলবো। আমরা কিছু সময় ভিউয়ার্সদের জন্য অপেক্ষা করি। জান্নাত আপু, আপনি যদি আপনার সম্পর্কে কিছু বলতেন এই সময়ের মধ্যে। হ্যালো, আমি উম্মে সুমাইয়া জান্নাত। আমি সাস্ট থেকে 2014 ব্যাচের সাথে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি। আমি 1 থেকে রোবোসাস্টের সাথে আছি। রোবোসাস্ট একটা অফিসিয়াল অর্গানাইজেশন হওয়ার আগে থেকে। আমি এখন আছি হচ্ছে বিকাশ লিমিটেডে ইঞ্জিনিয়ার হিসেবে বিগ ডেটা টিমে। আর আপু? আমি নুসরাত মুবিন আরা। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2017-তে, 2012 ব্যাচে সিএসসি থেকে। তারপর আমি সফটওয়্যার কিছুদিন ছিলাম, ইন্টার্নশিপ করেছি ব্যাকপে টেকনোলজি থেকে 3 মাসে। তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি অ্যাগ্রোমেট্রিক্সে, সেখানে আমি অ্যান্ড্রয়েডে কাজ করেছি। তো এখনও অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করছি। আমি রোবোসাস্টের সাথে পাবলিক মেম্বারই ছিলাম একদম শুরু থেকে। আছি রোবোসাস্ট সম্পর্কে, রোবোসাস্টের অনেক সুবিধা হবে না, যাতে সে আরো ভালোভাবে এগিয়ে যায়। কারণ এটা যখন আমরা শুরু করি তখনও মনে হয়নি যে এটা আসলে আমরা ভালো করতে পারবো, কিংবা এটা এত মানুষ থাকবে, এত মানুষ ইন্টারেস্টেড থাকবে রোবোটিক্সে। তো সেটা আসলে খুব ভালো একটা ব্যাপার। আচ্ছা, আজকের ওয়েবিনারটা হচ্ছে আড্ডা কেন্দ্রিক। তো আমরা আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করতেছি। আপনাদের যা কোয়েশ্চেন আছে সবই করতে থাকেন, আমরা হচ্ছে আপুদেরকে জিজ্ঞেস করব। তো আমরা হচ্ছে আজকে আপুদের রোবোটিক্স জার্নিটাই জানতে চাইবো। তো উম্মে সুমাইয়া জান্নাত আপু, আপনি যদি বলতেন রোবোটিক্সে কিভাবে আগ্রহী হলেন? আমার হচ্ছে ছোটবেলা থেকে সায়েন্স ফিকশন খুব পছন্দ, সায়েন্স ফিকশন বই এন্ড এভরিথিং। তো হচ্ছে একটা মুভি ট্রিলজি আছে ব্যাক টু দ্য ফিউচার। তো সেটার ফার্স্ট পার্টে ছিল ডক্টর এমেট ব্রাউন একটা অটোমেটেড সিস্টেম মানে ব্রেকফাস্টের জন্য। তো ওইটা অ্যাকচুয়ালি আমি দেখছিলাম হচ্ছে ভার্সিটিতে ভর্তি হওয়ার লাইক কয়েকদিন আগে এরকম। তো হচ্ছে ওটা দেখার পর থেকে খুব ইচ্ছা ছিল যে হচ্ছে আচ্ছা মানে আমার রান্না বান্না করতে খুব পেইন লাগে, তো হচ্ছে এরকম একটা সিস্টেম থাকলে খুব ভালো হতো। তো হচ্ছে সাস্টে ভর্তি হওয়ার পরে দেখলাম যে আচ্ছা এরকম একটা প্ল্যাটফর্ম আসলেই আছে, যেখান থেকে হয়তো এখান থেকে কিছু শিখে আমি এরকম একটা ইয়ে বানাতে পারবো। আমার জীবনে কখনো রান্না করা লাগবে না, সব রান্না আমার একটা রোবোটিক্স একটা অটোমেটেড সিস্টেম করে দিবে। সেই সময় থেকে রোবোটিক্স ছিল। আর আপু, আপনি যদি এবার বলতেন। বলতে গেলে রোবোটিক্স সম্পর্কে আমার আইডিয়াটা ধারণাটা ছিল একটু হাই লেভেলে। মনে হতো যে এটা আন্ডারগ্রেডেড কোনো গ্রাজুয়েট করতে পারবে বলে এটা আমার আইডিয়া ছিল না। মনে হতো যে এটা অনেক বড় বড় বিজ্ঞানীরা করবে। তো যখন সাস্টে ঢুকলাম, তখন যখন রোবোসাস্ট শুরু হচ্ছে, যে রোবোটিক্স একটা ক্লাব শুরু করবে, যখন ভাইয়ারা বলতেছে, স্যারদের কাছ থেকে বলতেছে যে স্যার এরকম আমাদের একটা ল্যাবরেটরি হলে ভালো, যেখানে আমরা রোবোটিক্স নিয়ে কাজ করবো। তখনও মনে হতো আচ্ছা এটা যদি হয়ও, তাহলে এটা হয়তো বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ভাইয়া পরে কাজ করতে পারবে। আমরা তো কিছু মাত্র ভর্তি হইলাম, আমরা কিভাবে কাজ করবো এগুলো।
তো যখন অরিয়েন্টেশন নিয়ে নিল ভাইয়া কাজ করলো, তো মানে শুরু করলো এবং এতভাবে ইন্সপায়ার করছিল যে মনে হচ্ছিল না আসলে একদম ফার্স্ট যেদিন মানে ওরিয়েন্টেশন ছিল সেদিন মনে হয় মিস করে যায় কোনোভাবে। আমার বললাম না মনে হতো যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, তো ওই ওরিয়েন্টেশনে আমি মিস করেছি এই কারণে যে এটা তো এমনি আমার মাথার উপর দিয়ে চলে যাবে, এমন ভাবে কথা বলতে হয় আমি হতে। তো আমার সব ফ্রেন্ডরা এসে বলতেছে যে তুই গেলি না, মানে আমরা তো রোবট বানায় এসে করছি, মানে লেগো রোবট বানিয়েছিল। তো মানে ওটা তো আমাদের জন্য ফার্স্ট রোবট না। তো মনে হতো যে পরের দিন যখন এইটা শুনে তো না যাওয়ার কোনো অপশনই নেই, যেতে হবে পরের দিন। তো পরের দিন গেলাম এবং লেগো রোবট কি জানো সবাই যে এটা কিছুই না, কিন্তু ওটা তখন শুরু করাটা যে হ্যাঁ একটা রোবট বানাইতেছে, পরের দিন একটা মোবাইল বানাবো। তো এগুলো খুব ইন্টারেস্ট এবং প্রত্যেকটা দিন মনে হতো যে আমি নতুন কিছু করতেছি, নতুন কিছু শিখতেছি। তো মানে তখন থেকে আস্তে আস্তে মানে বিল্ড আপ হয়েছে যে ইন্টারেস্টটা যে রোবোটিক্সে কাজ করতে পারবো আমরা এরকম। আচ্ছা আচ্ছা, অনেক ইন্টারেস্টিং। আচ্ছা আচ্ছা, আপনারা কি জান্নাত আপুর কাছে জানতে চাচ্ছি, শুরুতে ফ্যামিলি সাপোর্টটা কিরকম পেয়েছিলেন? ফ্যামিলির সাপোর্ট আসলে আমার ফ্যামিলির সবাই খুবই এক্সাইটেড ছিল যে আচ্ছা হ্যাঁ রোবোটিক্স নিয়ে কাজ করতেছি এন্ড এভরিথিং। তো কিছু সমস্যা ছিল এরকম যে আচ্ছা অনেক রাত পর্যন্ত ল্যাবে কাজ করছি বা হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় কন্টেস্ট করতে যাওয়া লাগতেছে, এটা নিয়ে and হচ্ছে পড়ালেখার উপরে কিরকম ইম্প্যাক্ট ফেলবে এটা নিয়ে সবাই একটু টেন্স ছিল। বাট তারপরে যখন সবাই দেখলো যে আমার বাসা ঢাকাতে, যে and বেশিরভাগ কন্টেস্টই ঢাকাতে হতো ওই সময়, তো দেখা যায় মানে অনেকবার দেখা গেছে যে মাসে আমার একবার বা দুইবার ঢাকায় আসা হচ্ছে, তখন সবাই খুব খুশি হয়ে গেছে। তো এরপর থেকে আর কারো কোনো এই ব্যাপারে কোনো কমপ্লেন ছিল না, এক্সেপ্ট ফর এই পড়ালেখার ইম্প্যাক্ট, আদারওয়াইজ আর কোনো সমস্যা ছিল না। আর আপু? না, এটা বরং যখন শুনে যে রোবোটিক্সে কাজ করতে হয় স্বাভাবিকভাবে যে এটা খুব ইন্সপায়ারিং একটা জিনিস, একটা তো এখানে কাজ করার মানে কখনোই না করে নাই তো অবশ্যই। এবং যখন মানে বরং আমি যখন ফার্স্ট কন্টেস্টে গেলাম, মানে কন্টেস্টও না একটা এক্সিবিশন, তো ওখানে আমার ফার্স্ট একটা ছোট্ট একটা রোবট, কিছুই না এটা সিম্পল একটা ছোট একটা রোবট, ওখানে আমার ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বার চলে গেছিল দেখার জন্য। তো ওইরকম আর কি প্রত্যেকটা কন্টেস্ট কিংবা এক্সিবিশনে আমার খুব সাপোর্ট পাইছে ওই দিক দিয়ে, যে মানে কখনোই না করে নেই, ইন্সপায়ার করেছে। আচ্ছা, এটা নিশ্চয়ই মানে রোবোটিক্সে অনেক যে আচ্ছা, দুজনেই তার মানে বোঝা গেল যে ফ্যামিলি অনেক সাপোর্টটা ছিল, তো এটাই অনেক হেল্পফুল ছিল। আচ্ছা, যেহেতু আমাদের টেকনিক্যাল ইস্যুর জন্য আপাতত আমাকে আচ্ছা জান্নাত আপু, রোবোটিক্সে তো হচ্ছে মেয়েরা অনেক কম থাকে, তো ছেলেদের সাথে কোলাবোরেট করে টিম করতে হয়। এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে টাইম মিলে না বা টাইম ম্যানেজ করা যায় না, আবার হল থেকে অনেক সময় রাতে কাজ করা যায় না ল্যাবে, তো আর যারা বাসা থাকে তারা বাসা থেকে পারমিশন পায় না। সো আপনি তো হলে দেখেছিলেন, তো এই বিষয়টা কিভাবে ম্যানেজ করেছিলেন যে হলে থেকে রাত 12টা পর্যন্ত ল্যাবে কাজ করাটা? এটা একটা আসলে আমাদের আই থিঙ্ক আমাদের ইউনিভার্সিটি সিস্টেমের একটা অনেক বড় ফ্ল, যে হচ্ছে আমাদের শুধুমাত্র মেয়েদের জন্য একটা টাইম লিমিট আছে এরকম, যে 7টার মধ্যে, আমাদের সময় ছিল 7টা, সন্ধ্যা 7টার মধ্যে হলে সবার ফেরত যেতে হবে এরকম। তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি রিয়েলি আনফেয়ার, বাট এটার ওয়ার্ক অ্যারাউন্ড আমি যেভাবে করতাম, আমি সবসময় বাট অ্যাপ্লিকেশন করে কিন্তু এটা সময়টা এক্সটেন্ড করা যায়, যে আমার হয়তো হচ্ছে ডিপার্টমেন্টের টিচার কারো বা আমাদের কোনো অ্যাডভাইজারের কাছ থেকে সিগনেচার নিয়ে হলের প্রভোস্টের কাছে আমাদের অ্যাপ্লিকেশনটা সেন্ড করা লাগতো আর কি।
তো আমি অ্যাকচুয়ালি মোটামুটি ফাইনাল ইয়ার পর্যন্ত এভাবেই এই ওয়ার্ক অ্যারাউন্ডটা ইউজ করে হচ্ছে আমি সারা রাত কাজ করে গেছি ল্যাবে। তো এটা কি ডেইলি করতে হতো নাকি মানে কয়েকদিনের জন্য পারমিশন নিয়ে রাখতে হতো? হ্যাঁ, আমি যেটা করতাম যে আমি হচ্ছে একদম পুরো সেমিস্টারের জন্য পারমিশন নিয়ে রাখতাম। যে হচ্ছে আমার হয়তো এই ইয়াতে এটা আসলে অবশ্য আমি লাস্ট ইয়ারে করেছিলাম, বাট তার আগে দেখা যেত যে কন্টেস্ট গুলো দেখা যেত যে প্রতি মাসে একটা করে থাকতেছে, একটা সময় একটা কন্টেস্ট সিজন চলতো আর কি। তো ওই সময় হচ্ছে প্রত্যেকটা কন্টেস্টের আগে একবার করে করতাম, অ্যাপ্লিকেশন করতাম যে টিচারদেরকে, ডিপার্টমেন্টের টিচারদেরকে জানিয়ে ইয়াতে কি বলা হলের প্রভোস্টকে করে। তো হলের প্রভোস্টকে এটা ইনশিওর করা লাগতো বা তাকে কনভিন্স করা লাগতো যে হ্যাঁ আমাদের ল্যাবটা কমপ্লিটলি সেফ মেয়েদের জন্য, এখানে থাকলে কোনো প্রবলেম হচ্ছে না বা এখানে আমার আরো টিম মেম্বার্স আছে। তো এইটুকু কনভিন্সিং তাদেরকে করা লাগতো। তো এরপরে হচ্ছে আসলে আর কোনো সমস্যা নেই। একটু মাঝে মাঝে ঝামেলা হয়, যেটা এমন হয়েছে 1 সপ্তাহ দিছে, ধরো আমার দরকার 1 মাস 2 মাস 3 মাস, সে মাত্র দিছে 1 সপ্তাহের জন্য। তো সপ্তাহে একটা করে অ্যাপ্লিকেশন লিখতে হতো, তো এক্সটেন্ড করে আর কি এরকম। হ্যাঁ, বাট মানে এটা আসলে একটা খুবই ম্যানেজেবল, এমন না যে ম্যানেজেবল না, মানে হ্যাঁ তোমাকে একটু খাটতে হবে এবং তোমার ইচ্ছা রাখতে হবে, লেগে থাকতে হবে, টিচারদের সাথে একটু কমিউনিকেট করতে হবে, কারণ আমাদের টিচাররা যথেষ্ট হেল্পফুল। বাট এটা মনে হয় হ্যাঁ মানে এটা সব ডিপার্টমেন্টের টিচাররাও কি এটা আসলে করবেন নাকি আমার আসলে সন্দেহ হয়েছে। মানে আমরা যেরকম আসলে তাও কিছু সুবিধা পেয়েছি, বাট তাও আবার দেখা যেত আপু যে ডিপার্টমেন্টেরও কিন্তু অনেক টিচার করতো না, হেল্প করতো না এখানে। ডিপার্টমেন্ট কখনোই না করতো না, আমি তো মানে সবসময় হেল্পফুলই ছিল। এবং শুধু যে জাফর স্যারের একটা ছিল যে জাফর স্যারের জন্য তোমরা মনে অনেক বেনিফিট পাও, জিনিসটা সেরকম না। কারণ তুমি যে ডিপার্টমেন্টে যাও, তোমার কোনো না কোনো, তুমি যখন একটা ইন্টারেস্টিং কাজ করছো তখন সব টিচাররা ওটাতে মানে ইন্সপায়ারই করবে অবশ্যই, কারণ তুমি একটা ভালো কাজই করতেছো। এটা এক্সট্রা কারিকুলার না, এটা বরং কো কারিকুলার। তো ওই দিক দিয়ে হেল্পই পাবো সব দিক দিয়ে। আচ্ছা, আপনারা হচ্ছে সিলেটের বাইরে তো অনেক কন্টেস্টে পার্টিসিপেট করছেন, তো সিলেটের বাইরে পার্টিসিপেট যখন করছেন তখন কি কোনো এই সোশ্যাল কারণে কি কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? না, নট রিয়েলি। কারণ হচ্ছে এই কন্টেস্টগুলো তো ইউজুয়ালি হচ্ছে ইউনিভার্সিটি গ্রাউন্ডে হতো, তো ওইরকম কোনো ধরনের কোনো প্রবলেম আমাদের কখনো ফেস করতে হয়নি। যে না, আই ডোন্ট থিঙ্ক যে জাস্ট মানে জেন্ডার বেসে কোনো ধরনের আনফেয়ার ট্রিটমেন্ট কন্টেস্ট গ্রাউন্ডে আমাদের সাথে করা হয়েছে। বাসা থেকে তো পারমিশন পেয়েছেন। আচ্ছা, বাসায় ব্যাপারটা কিভাবে ম্যানেজ করলেন? বাসায় হচ্ছে আসলে যেটা বললাম যে আমার বাসার সবাই এই ব্যাপারে খুবই সাপোর্টিভ ছিল, কন্টেস্টে অ্যাটেন্ড করা এন্ড এভরিথিং। আমার আপুরাও খুব সাপোর্টিভ ছিল, সো এটা তো আসলে কোনো সমস্যা হয়নি। আর আপুর কি সেম? আমার জন্য একটু প্রবলেম ছিল, কারণ আমার বাসা তো ছিল ঢাকা, ছিল না ময়মনসিংহ ছিল। তো ঢাকায় যাওয়ার জন্য মানে আমাকে আলাদা করে প্রিপারেশন নিতে হতো। ওই সময় আপু ছিল, বড় আপু ছিল, তো ম্যাক্সিমাম টাইম ও নিয়ে আসতো, মানে ওর কাছে থাকতাম, ওর সাথে থাকতাম। তো তখন তো মানে ঢাকায় রেগুলার থাকা হয় না, সো আলটিমেটলি এমন হতো যে আমি রাস্তাঘাটও ঠিক মতো চিনি না, এরকম অবস্থা। কিন্তু এমনিতে যখন ভার্সিটিতে যাই, ধরো মানে বইটা হচ্ছে, তো ওই এরিয়াতে তো কোনো সমস্যা নাই, কিংবা ওইটা তো কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে কমিউনিকেশনে একটু প্রবলেম থাকতো মাঝে মাঝে। তবে যখন একসাথে যাওয়া হতো, ধরো এমন হয়েছে যে একদিনের জন্য গেছি, এটা এক্সটেন্ড হয়ে 2-3 দিন হয়ে গেছে। তো তখন মানে এমন কিছু জায়গা যেখানে তো তুমি কেউ যদি তোমার পরিচিত নাও থাকে, তোমার তো টিমমেট আছে এবং ওরা তো খুব হেল্পফুলি থাকবে, কারণ তুমি তো ওইরকম ভাবেই টিম বিল্ড আপ করছো, মানে সবাই তো মানে খুব কোঅপারেটিভ হয়। তো ওইরকম প্রবলেম গুলো আসলে ফেস করতে হয় না, কারণ সবাই হেল্পফুলি হয় সব দিক দিয়ে। নেক্সট আরাপুর কাছে জানতে চাইবো তার ফার্স্ট পেপার পাবলিশ করার গল্পটা। উনি ব্যাচের মধ্যে প্রথম পেপার পাবলিশ করে, ওই গল্পটা যদি আমাদেরকে শেয়ার করতেন। এটা কিছুই না, মানে এটা একটা প্রজেক্ট, জাস্ট প্রজেক্টে স্যার বলছে একটা কনফারেন্স আছে, তো
প্রজেক্টের আমরা যেভাবে দিছি সাবমিট করছি মনে হয় লাস্ট 2 দিন আগে, এরকম মানে এক্সটেন্ড হয়েছে টাইম, তখন সাবমিট করছি। জাস্ট প্রজেক্ট রিপোর্ট যেরকম দিই ওরকম দিয়েছি, তো মানে কোনোভাবে অ্যাকসেপ্ট হয়ে গেছে আর কি। তো মানে আমার ফার্স্ট পেপার যেটা লিখছিলাম সেটার সাথে ক্যামেরা রেডি যদি মিলাও, মানে এত হিউজ ডিফারেন্স, মানে টিচার রিভিউয়াররা এত এত ভুল ধরছে। খুবই ফাস্ট পেপার, তার মানে স্বাভাবিকভাবে খুবই ভুল হবে এই আর কি। মানে এটা আলাদা করে কিছু না, তবে অবশ্যই স্যারদের খুবই ইন্সপাইরেশন ছিল, কারণ আমরা মানে একটা প্রজেক্ট কোন কাজটা মানে রিসার্চ লেভেলের একটা পেপার লেখা যাবে আবার কোনটা লেখা যাবে, আমরা তো কাজ করছি একটা প্রজেক্ট হিসেবে। তো প্রজেক্টটাও যে একটা পেপার লিখতে পারি মানে ওইটার একটা ওয়ে আছে। তো স্যাররা যদি হেল্প না করতো, ওই ভুলগুলো না ধরে দিত, তাহলে আলটিমেটলি হইতো না। দেখা যেত স্যাররা মানে কমেন্ট করে করে প্রত্যেকটাতে দিয়ে দিছে যে এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো। এত চেঞ্জ করেও মানে আমরা বিশাল একটা রিভিউ পাইছি পেপারে, এগুলো আবার চেঞ্জ করছে। মানে বলতেছি এটা একটা মানে শুরুটা একটা টাফ, যে এটা আমি শুরু করছি কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে সেটা ভেবে অ্যাকচুয়ালি দেওয়া হবে। মানে আচ্ছা ঠিক আছে দিয়ে দেখি কি কি প্রবলেম গুলো আছে আমার পেপারটাতে, তো সেটা রিভিউ করে পরে আরেকটা কনফারেন্সে দেওয়া যাবে, এরকম আর কি জিনিসটা। আচ্ছা আপু, একাডেমিক লাইফ আর রোবোটিক্স একসাথে কিভাবে মেনটেন করেছেন? আর সাথে নিশ্চয়ই কম্পিটিটিভ প্রোগ্রামিং ছিল, তো সবকিছু একসাথে কিভাবে মেনটেন করছেন? আমার একাডেমিক খুব বাজে কিছু, এটা বলা যাচ্ছে না। না, নর্মালি এত প্রবলেম হয় না, কিন্তু কারণ ওটাতে তুমি একাডেমিক পার্ট হিসেবেই করতেছো। এমন আমার ম্যাক্সিমাম প্রজেক্ট এরকম হয়েছে যে আমার 300 প্রজেক্ট 200 প্রজেক্ট, এটা একটা রোবোটিক্স একটা প্রজেক্ট নিয়েছি। মানে এই জিনিসটা খুব হেল্পফুল হয়েছে যে ডিপার্টমেন্ট থেকেও অ্যাকসেপ্ট করছে যে তুমি এটা কাজ করতে পারবো। আর এটা তো সারা বছরও যে কাজ থাকে সেরকমও না, ধরো ওটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে, তো বাকি টাইমগুলোতে তুমি পেয়ে আসো, এবং ওটা আমার এতটা প্রবলেম হয়নি। আচ্ছা জান্নাত আপু, আপনার লিঙ্কডইন এর অ্যাবাউটে ফার্স্ট পেজে অনেক সুন্দর একটা বিষয় লেখা যে আপনি একই দিনে 50 কিলোমিটার দূরে রাউন্ড ট্রিপে হচ্ছে একজন ফ্রেন্ডকে ভিজিট করছেন, আবার ওই দিনই কম্পিটিটিভ প্রোগ্রামিং করছেন, আবার আরেকটা হচ্ছে রোবোটিক্স কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিছেন, আবার একটা ইভেন্টও ম্যানেজ করছেন। সো এত কিছু কিভাবে করলেন? আচ্ছা মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে ইটস নট লাইক যে আমার আন্ডারগ্রেডের প্রত্যেকটা দিনই এরকম ছিল। ওই দিনটা স্পেশালি একটু হেক্টিক ছিল। ওই দিন হচ্ছে আমাদের আই থিঙ্ক ওটা সেকেন্ড ইয়ারে আমাদের ডিপার্টমেন্টের একটা ছিল, ইন্ট্রা একটা কন্টেস্ট, প্রোগ্রামিং কন্টেস্ট ছিল। অ্যান্ড ওই দিন হচ্ছে সকালবেলা আমার অনেক পুরনো এক ফ্রেন্ড, আমার স্কুলের এক ফ্রেন্ড, সে হচ্ছে সিলেটে আসে। তো তার সাথে খাদিমনগর গিয়ে দেখা করে, সে হচ্ছে ঘুরতে আসছে, তো তো যাই হোক গিয়ে দেখা করে এসে এরপরে হচ্ছে গিয়ে আমাদের সেদিন রোবোসাস্টের একটা ইভেন্ট ছিল অ্যাকচুয়ালি, আমি ভুলে গেছি কোন ইভেন্টটা এক্স্যাক্টলি, বাট যাই হোক তো সেখানে কিছু কাজ করে তারপরে কন্টেস্ট প্রোগ্রামিং করে, ওই প্রোগ্রাম আমি কন্টেস্টে খুবই খারাপ করছিলাম, খুবই টায়ার্ড ছিলাম এন্ড এভরিথিং, আসলে প্রিপারেশন নিতে পারিনি ঠিক মতো। তো বাট আই থিঙ্ক মানে যেটা প্রোফাইলে এটা দেওয়ার কারণটা ছিল এরকম যে টু লেট ইউ নো অফ দ্য রেজিলিয়েন্স, যে হ্যাঁ ওকে এইটা আসলে খুব খারাপ করেও বা একটা হেক্টিক ডে পার করেও মানে আই ডিডন্ট গিভ আপ। এর পরের দিন ওই দিন রাতেই আমি কোড ফোর্সেস এর আরেকটা কন্টেস্টে সাইন আপ করছিলাম আর কি, যে হচ্ছে এটাই আর কি, মানে দ্যাট ওয়াজ দ্য জিস্ট। বাট মানে ইটস নট লাইক যে প্রতিদিন হেক্টিক ছিল, ওই দিনটা স্পেশালি হেক্টিক ছিল, দ্যাটস ইট। ইট ওয়াজ নট আ ব্যাড ডে, জাস্ট আ হেক্টিক ওয়ান। আচ্ছা আমরা এখন কন্টেস্টে কিছু গল্প শুনি। জান্নাত আপু, আপনাকে আবার বলতেছি যে আপনার ফার্স্ট কন্টেস্টটা কিরকম ছিল, এক্সপেরিয়েন্সটা? আচ্ছা ফার্স্ট কন্টেস্টটা ছিল হচ্ছে বুয়েটের একটা কন্টেস্ট ছিল, সিএসসি ফিয়েস্টা। তো ওইটা ছিল হচ্ছে একটা ওটার প্রবলেমটা খুব ইন্টারেস্টিং ছিল। ওটা হচ্ছে একটা গ্রাফের প্রবলেম ছিল আর কি, প্ল্যানেট্রিক্স ছিল। তো ওইটা আসলে
আমাদের তখন হচ্ছে 1-1-এ পড়ি, তখন হচ্ছে আমরা আসছি মাত্র 1 মাসের মতন হয়েছে, 1 মাস 1.5 মাসের মতন হয়েছে। তো তখনও হচ্ছে রোবোসাস ল্যাবে কাজ করতেন সজীব ভাই, ফারহান ভাই, রূপক ভাই, মানে এরকম অনেক, খুব কি বলবো, আমাদের সাস্টের রোবোটিক্সের মাথারা আর কি, বেসিক্যালি ভিআইপিরা। তো হচ্ছে তখনও হচ্ছে আমরা তো অনেক বাচ্চা, তো আমাদের তখন রোবোসাস ল্যাবে অ্যালাউড ছিলাম না। তো ভাইয়ারা আমাদেরকে বলছিলেন, সজীব ভাই বলছিলেন, যদি আমরা এই একটা নির্দিষ্ট টাইম লাইন দিছিলেন 10 দিন বা এরকম, এর মধ্যে একটা লাইন ফলোয়ার বানাতে পারি, তাহলে আমরা ওই কন্টেস্টে যেতে পারবো। তো যাই হোক, যেভাবেই হোক, মানে তখন আমরা কাজ করতাম, দেখা যেত যে রাত 12টা পর্যন্ত কাজ করতাম, আবার সকাল 6টার সময় চলে আসতাম, কারণ আমার হল থেকে অ্যালাউড ছিল না যে সারা রাত বাইরে কাজ করবো। তো এরকম কাজ করে করে কোনোভাবে একটা রোবট দাঁড় করানোর পরে আমরা কন্টেস্টেতে যাই। তো স্বাভাবিকভাবে ওই কন্টেস্টে আমরা ছিলাম জুনিয়র মোস্ট টিম, আমরা সবাই সেম ইয়ারের ছিলাম। অ্যান্ড আমরা আলটিমেটলি প্রবলেমটা সলভ করতে পারি নাই, অ্যান্ড শুধুমাত্র ফারহান ভাইদের টিমটা খুব ভালো করে সলভ করছিলেন এই ইয়াটাতে। ফারহান ভাইরা ছিলেন, রূপক ভাইরাও ছিলেন। তো এই আর কি। তো আমরা আসলে খুবই ভালো করিনি, আমরা 10th ছিলাম, কতগুলো টিম 30-এর মতন টিম পার্টিসিপেট করছিল, আমরা 10th ছিলাম। তো আমরা ওটা নিয়ে আসলে খুব প্রাউড ছিলাম, রোবোসাস্টের আপু ভাইয়েরা আর আপুরা সবাই খুব খুশি হয়েছিল, আচ্ছা অ্যাটলিস্ট পার্টিসিপেট করে আসছে, এরকম আর কি। তো এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, আমরা অনেক এনজয় করছি, যে মানে ইট ওয়াজ জাস্ট ইন্টারেস্টিং। তো ওই প্রবলেমটা যদি এত ইন্টারেস্টিং না হতো, তাহলে হয়তো এতদিন হয়তো কন্টিনিউ করা হতো না, বাট জিনিসটা ভালো ছিল আর কি। আর আপু, আপনার এক্সপিরিয়েন্সটা যদি বলতেন। আমার ফার্স্ট কম্পিটিশনের আগে ছিল ফেস্টিভ্যাল, মানে শো আপ। এখানে ফার্স্টে ছিল মনে হয় ফার্স্টে একটা ছিল রোবোটিক্সের ফেস্টিভ্যাল ছিল, মনে নেই নামটা, ওই আইপি ডিপার্টমেন্ট থেকে করা হয়েছিল একটা। ওইভাবে আমরা লাইন ফলোর রোবট জাস্ট শো করছিলাম যে আমরা কিছু বানাইছি, রোবট বানাইছি, রোবট জাস্ট কিছু একটা কয়েকটা রোবট বানানো হয়েছে, সাস্ট্রুকে এক্সিবিশন করা হয়েছে। তারপরে মানে সাস্টের বাইরে যাই হচ্ছে এনআরএফ এ, ওটাও ছিল ইসাবের মানে ইয়ে করা, মানে হোস্ট করা। তো ওখানে গিয়ে দেখি যে বিশাল বিশাল রোবট একটা। তো মানে ওখানে নিজেদেরকে এত ছোট ছোট মনে ছিল যে আমাদের তো কিছুই না। তো ওখানে অ্যাকচুয়ালি কম্পিটিশনে যাই হচ্ছে যে আইআরসি, যেখানে মানে বাংলাদেশে যেটা হচ্ছে দুটো। তো ওখানে ফার্স্ট গেলাম। সেখানে মানে আমাদের টার্গেট ছিল, আচ্ছা আমরা তো ফার্স্ট যাচ্ছি ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল পরে আগে তো বাংলাদেশ রাউন্ডে পার করতে হবে। তো সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরে চিন্তা করতেছি, আচ্ছা সেকেন্ড রাউন্ডে গেলাম, তাহলে দেখি কোনো পজিশনে আসা যায় কিনা। এরকম করে করে দেখা যায় যে আচ্ছা সেকেন্ড পজিশনটা কিভাবে জানি হয়ে গেছে। আর মানে এখানে এরকম যে দুটো ইউনিভার্সিটি যেতে পারি বাইরে, মানে ইন্ডিয়াতে যাবে। তো আমাদের সাথে যে ডুয়েটের টিমটা খুবই মানে দেখা যায় এক মার্কেট ডিফারেন্স, ডুয়েট থার্ড হয়, আমরা সেকেন্ড হই, 1 কি 2 মার্কেট ডিফারেন্স। তো এরপরে যারা হোস্ট ছিল, ওই সেখানে হোস্ট করে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন। আচ্ছা, তারপরে ডিসাইড হয় যে আমরা 3টে টিমে যাবো, মানে একটা সাস্টে। এই ফার্স্ট কোন কম্পিটিশন হয়, থার্ড সেকেন্ড হবে। জান্নাত আপু, আপনার ইন্টারন্যাশনাল কন্টেস্টের ব্যাপারে যদি কিছু বলতেন। রোবোটিক্স থেকে একটা ইন্টারন্যাশনাল কন্টেস্টে পার্টিসিপেট করেছিলাম, IARC। তখন হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারে করি, 2-1-এ থাকতে। তো হচ্ছে ইন্ডিয়াতে ছিল, ইন্ডিয়ার কোথায় জানি ছিল, কানপুরে ছিল। তো হচ্ছে আমি আর আমার এক টিমমেট ছিলাম। ইয়াটা ছিল হচ্ছে মেজ সলভিং নিয়ে, এন্ড হচ্ছে কি বলবো, আসলে ইট ওয়াজ একটু বেশ হেকটিক ছিল, কারণ হচ্ছে যেদিন কন্টেস্ট তার আগের দিন হচ্ছে আমি ভিসা পাই। তো হচ্ছে সেদিন রাত থেকে শুরু করে প্রায় 30 ঘন্টার মতন ট্রেন জার্নি করে তারপরে হচ্ছে
ওই ইউনিভার্সিটি গিয়ে পৌঁছাই। তারপর কন্টেস্ট হয়েছিল রাত 3:30টার দিকে। তো যাই হোক, যেটা হয় আর কি কন্টেস্টে, যে একদম লাস্ট মোমেন্টে গিয়ে রোবট কাজ করে না। তো আমাদের সাথেও সেটাই হয়েছিল। সবকিছু একদম আমরা ইভেন ট্রেনেও যা ফিনিশিং কাজ করছিলাম ট্রেনে বসে বসে এন্ড এভরিথিং, তো হচ্ছে একদম আগ মুহূর্ত পর্যন্ত কাজ করতেছিল, পরে হচ্ছে গিয়ে একদম কন্টেস্ট টাইমে কাজ করেনি। তো বেশ কিছু টিম ছিল, ইন্ডিয়া থেকে টিম ছিল, শ্রীলঙ্কা থেকে টিম ছিল, বাংলাদেশ থেকে আমরা ছিলাম, আরো আরেকটা টিম ছিল। তো ওই বছর আমরা আসলে আমাদের ওই সেগমেন্টে আমরা কোনো টাইটেল আনতে পারিনি, বাট it was a nice experience. থ্যাংকস আপু শেয়ার করার জন্য। আরা আপু আর জান্নাত আপুর লিঙ্কডইন এর প্রোফাইল ঘাটলেই দেখা যায় যে ওনাদের অ্যাচিভমেন্টের শেষ নাই। তো যদি বলতেন এই গল্পগুলা, আর কখনো কি মানে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণে ফ্রাস্ট্রেশন আসে নাই, তখন কিভাবে নিজেদেরকে মানে গুছায় নিয়েছেন, ওভারকাম করছেন এই সিচুয়েশন গুলা, যদি বলতেন জান্নাত আপু। আচ্ছা, অ্যাচিভমেন্ট গুলো নিয়ে কিছু বলার নাই, বাট যেটা এগুলো যে কোথাও এক্সপেক্টেড রেজাল্ট না আসলে ফ্রাস্ট্রেশন ওভারকাম করাটা, আই থিঙ্ক এটাতে আসলে রাইট টিমমেটস এর খুব মানে একটা ভাইটাল রোল প্লে করে। বিকজ দেখা যেত যে মানে এটা খুবই নর্মাল যে হচ্ছে অনেক দিন ধরে এভাবে ঘন্টার পর ঘন্টা কাজ করে সবকিছু স্যাক্রিফাইস করে কাজ করে তারপর এক্সপেক্টেড রেজাল্ট পাইলাম না, হতাশ হয়ে যাওয়া খুবই নর্মাল। বাট রাইট টিমমেট, আমাদের টিমে ছিলেন রূপক ভাই, ছিলেন সাইফুল ভাই ছিলেন। তো সাইফুল ভাই সবসময় এরকম করতেন যে হচ্ছে কোনো কন্টেস্টে হয়তো আমরা এক্সপেক্টেড রেজাল্ট পাইনি, আরে চিল, প্যারা নাই, সমস্যা কি। তো হচ্ছে মানে এইভাবে করে আসলে দেখা গেছে যে আচ্ছা যেদিন কোনো একটা কন্টেস্টে হয়তো রেজাল্ট পাইনি, সেদিন রাতেই আচ্ছা সামনে আরেকটা কন্টেস্ট আছে ওটাতে রেজিস্ট্রেশন করে ফেলি। বিকজ মানে ইটস নট লাইক যে টাইটেলটাই জিততে হবে, ইট ওয়াজ মোর অ্যাবাউট দ্য চ্যালেঞ্জ, যে আচ্ছা এইরকম রোবট তো আগে বানাইনি, রোবট একটা গ্রাফ সলভিং রোবট তো আগে বানাইনি, একটা মেজের রোবট তো আগে বানাইনি, আগে একটা ওয়াল সলভিং রোবট তো বানাইনি, একটা ম্যানুয়াল বট তো বানাইনি, এইখানে একটা ফাইটার বট আছে, এটা অনেক মজা হবে, গিয়ে দেখি কি হয়। তো জিনিসটা এরকম ছিল আর কি। সো ইটস মোর অ্যাবাউট দ্য চ্যালেঞ্জ। আর আপুর কাছ থেকে জানতে চাচ্ছি। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকে, প্রত্যেকটা কাজেই অনেক চ্যালেঞ্জ থাকে। তো আমাদের যে ওই রোবটটা ছিল আইএসসির সময়, তো ওখানে দেখা গেছে যে আমরা তো আচ্ছা থার্ড হয়ে আসছি, এখন তো মানে বাইরে গিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এখন তার ছোটখাটো রোবট নিয়ে গেলে হবে না, একটু ভালো মানে আস্তে আস্তে চললে তো হবে না, ভালো করে চলতে হবে, এরপরে বল একটা নিক্ষেপ করতে হবে। তো ওইটাতে রাবার ভাই জান শেষ হয়ে গেছে, উনি আমাদের মানে ওইটা বানাইতে পিভিসি থেকে শুরু করে স্টিল, উনি এমন কিছু নাই যেটা তো ট্রাই করে নাই যে ওইটা বানানোর জন্য। শেষ পর্যন্ত মনে হয় পিভিসি থেকে আটকেছে, মানে পিভিসি থেকে শুরু এবং পিভিসি থেকে শেষ হয়ে মানে ওইটা দিয়ে বানানো হয়েছিল। তো ওইটা তো আছে, ধরো একটা রোবট বানাবা, সেটার তো অবস্টাকল থাকবে, সাথে আরো অনেক আদার্স অবস্টাকল থাকে। ধরো আমরা যখন ওই ইন্ডিয়া কন্টেস্টে যাই, তখন ভার্সিটি এমন সিচুয়েশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আমার হল বন্ধ, সবকিছু বন্ধ। তো মানে আমাকে গেস্ট হাউসের থাকতে হয়েছে, আমার ফ্যামিলি আপু বড় আপু ছিল, 17 দিন ছিলাম, মানে ওকে রেখে আমি ল্যাবে কাজ করবো কিভাবে, হল বন্ধ থাকবে তো। এরপরে ভিসা, মানে ইন্ডিয়ার যাওয়ার 2 দিন আগে মনে হয় ভিসা কনফার্ম হয়েছে, একবার লাইসেন্স থেকে অ্যাপ্লাই করি ভিসা পাই না, সিলেট থেকে অ্যাপ্লাই করে পরে আবার ভিসা পাইছি। এবং ওখানে যাওয়ার পরে মানে এটা বললে আসলে হিউজ অনেক বড় স্টোরি হয়ে যাবে। এটা তো মানে প্রত্যেকটা দিন মনে হয়েছে যে একটা মানে যায় না কেন, শেষ হয় না কেন, এত প্রবলেম আসতেছে। মানে তুমি রোবটটা বানাইছো ঠিক আছে, যাবা নিয়ে যাবা, তারপরে ওখানে গিয়ে যে এত প্রবলেম, ওখানে থাকার ঝামেলা, ওইটা জান্নাত মিস করে গেছিস, তো কানপুরে মশার কথা বললি না, তোরা সবার আগে এটা বলছিলি যে প্রচুর মশা। এত মজা ছিল। তো এরকম আর কি, মানে ইউনিভার্সিটি গুলো এত ভালো ভালো, আইআইটি ইউনিভার্সিটি, আইআইটি বোম্বে কিংবা আইআইটি কানপুর, মানে বললেই কি বিশাল, কিন্তু ওদের এরকম মাঝে মাঝে এগুলো বলে আসলে লাভ নেই, কারণ পোস্টিং এ একটু প্রবলেম হয়ে যায়, কিন্তু ওটা সাফারিংটা অনেক, মানে যারা কন্টেস্টেন্ট থাকেন তাদেরকে অনেক বেশি সাফার করে হয়ে যায় আর কি। এই দেখা গেছে যে এমন যে মানে আমরা যখন ইন্ডিয়া 7 দিন ছিলাম, ওখান থেকে ব্যাক করি, তো ব্যাক করার একদম লাস্টের দিন ধরো 12টার সময় আমাদের ভিসা শেষ হয়ে যাবে সবার, তো আমাদের 12টার মধ্যে বাংলাদেশে এন্ট্রি করতে হবে, এরকম বাজে অবস্থা। মানে তারপর বাংলাদেশে চলতেছে হরতাল,
হরতাল মানে ওই কই ককটেল আছে না, ককটেল রাস্তা টাস্তা পুরাই দিতেছে, এরকম অবস্থা। আমরা কোনো মতে ঢুকছি, যশোরে ঢুকছি বেনাপোলে, কোনো বাস চলে না। মানে প্রত্যেকটা দিন মনে হয়েছে এক একটা অ্যাডভেঞ্চার, যে কি কি হইতেছে না হইতেছে। আপু এই সময় আমরা যেদিন ব্যাক করছি ওই দিনও হরতাল ছিল। মানে তখন এত বাজে সিচুয়েশন ছিল। মানে একদিক দিয়ে ভালো যে তুমি ইউনিভার্সিটি প্যারা নেই, কোনো পরীক্ষার ঝামেলা নেই, কিন্তু তোমার তো ওদিক দিয়ে মানে অন্য দিক দিয়ে তুমি ঝামেলা করবাই এরকম। মানে কিন্তু তোমার কথা হচ্ছে ফিক্স থাকতে হবে যে তুমি এটা ওভারকাম করবে এবং এটা করতে হবে, তুমি যাবা, তুমি পার্টিসিপেট করবা, তুমি মানে তোমার কাজ নিয়ে রিপ্রেজেন্ট করবে, সেটা সবচেয়ে বড় কথা। এবং ওইটাতে তুমি যদি স্ট্রিক্ট থাকো তাহলে অবশ্যই মানে ওগুলো আর প্রবলেম মনে হবে না, তখন ওগুলো খালি মনে হবে। আচ্ছা, অনেকে ইন্সপায়ারিং স্টোরিটা ছিল। তো আপনারা যাদের কোয়েশ্চেন আছে তারা কমেন্টে কোয়েশ্চেন করতে থাকেন, আমরা হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করব এ ব্যাপারে। জান্নাত আপু, আপনি তো হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, তো এটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল? আচ্ছা আপু, রোবোসাস্টে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল? আচ্ছা, জিনিসটা হচ্ছে অফকোর্স খুবই চ্যালেঞ্জিং ছিল। সবচেয়ে বড় ব্যাপার ছিল, আচ্ছা হঠাৎ করে দেখলাম যে আমাদের উপরে সিনিয়র আর কেউ নেই। যে এর আগে সবসময় দেখে আসছি যে আচ্ছা মাথার মানে আমরা যাই মিস্টেক করি, আমাদের মিস্টেক গুলো কারেক্ট করার জন্য কেউ আছে। বাট তারপরে হচ্ছে যখন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হলাম, তো তখন থেকে দেখলাম যে আচ্ছা না, আমরা যেটা করি সেটাই, আর শুধু সেটাই শেষ না, আমাদের নিচে আবার বাচ্চা কাচ্চা এক গাদা পোলাপান, তাদেরকেও কাজ দিতে হবে, তাদেরকে দিয়েও কাজ করাতে হবে, তারা মিস্টেক করলে আবার সলভ করতে হবে। তো মানে প্রথম কয়েকদিন খুবই অসহায় ভাবে গেছে হচ্ছে। আই হোপ যে আমাদের জুনিয়ররা সেটা বুঝে নেই। যাই হোক, তো হচ্ছে অ্যান্ড কিছুটা চ্যালেঞ্জিং ছিলই, বাট আমরা আসলে অনেক সাপোর্ট পেয়েছি। আমাদের সিনিয়ররা তখনও অনেকে ক্যাম্পাসে ছিলেন, তারা আমাদেরকে অনেক, যে কোনো জায়গায় যখন আমরা আটকে গেছি, যখন আমরা বুঝি নেই যে কি করতে হবে, তখন ওনারা আমাদেরকে খুব সাহায্য করছেন। অ্যান্ড জুনিয়ররা মানে বেশি বলা যাবে না, তাহলে ওরা বেশি আবার পড়ে যাবে। বাট হচ্ছে ওরা অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল ছিল। হচ্ছে ওরা, আই এম শিওর যে ওরা বুঝছে যে আচ্ছা আমি বুঝতেছি না কি করবো বা এভরিথিং, বাট ওরা আসলে ওদের মতো করে অনেক প্রোঅ্যাক্টিভলি কাজ করছে। নিজেরা হয়তো অনেক জায়গায় ইম্প্রোভাইজ করে কাজ করছে এন্ড এভরিথিং। না এনামুল, তোমরা মোটেও বেশি করছিল না, যাই হোক একটু করছিল। তো যাই হোক হচ্ছে, এন্ড আমরা টিচারদের কাছ থেকে ট্রেমেন্ডাস হেল্প পেয়েছি, মানে এটা না বললেই না। আমরা আইআইসিটি ডিপার্টমেন্ট, আইআইসিটি বিল্ডিং থেকে এন্ড হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের টিচারদের কাছ থেকে এন্ড বাকি ডিপার্টমেন্ট থেকেও আমরা প্রচুর হেল্প পাইছি। যে কোনো জায়গায় কোনো রুম লাগলে সেই রুম বা যে কোনো অনুমতি এন্ড এভরিথিং। তো এই তো জিনিসটা আসলে বেশ এনজয়েবল ছিল, একটু টেরিফাইং ছিল বাট এনজয়েবল ছিল। জান্নাত ওদের মানে ওরা তো পরে প্রেসিডেন্ট হয়েছে, তো এর আগে তো আমরা পাইছি জুনিয়র হিসেবে। তো সেই হিসেবে মানে ওরা সব সুন্দর কাজগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে আসছে। তো আমাদের ওরকম কিছু করতে হয় না, ওরাই সব কিছু মোটামুটি করে হয়েছে। মানে ওই চ্যালেঞ্জিং যেটা বলেছে ওইটা সব ওরাই সাফার করে দিয়ে আসছে। আমরা শুধু হ্যাঁ ঠিক আছে চলো ঠিক আছে। হ্যাঁ আপু, আপু ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম। আমরা গেস্ট হিসেবে গেছি, বিশেষ করে আমি গেস্ট হিসেবে গেছি। হ্যাঁ এগুলো করে ঠিক নাইস। আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে থাকেন, আমরা আপনাদেরকে জিজ্ঞেস করব। আপু, কখনো কি এরকম ফিল হয়েছে যে মেয়ে দেখে আমি লেস ইম্পর্টেন্স পাইতেছি? জানতে চাবো আরাপুর কাছ থেকে প্রথমে। কোনটা হয়েছে?
বরং আরো বেশি ইম্পর্টেন্স পাওয়া গেছে। কিন্তু কথা হচ্ছে এটার মানে বেশ আর বেশির যে মেইন কথাটা হচ্ছে তুমি টিম মেম্বার যদি ধরো নিজেকে, তোমার টিমমেটরাও যদি তোমাকে টিম মেম্বার ধরে, না মেয়ে না ছেলে, তাহলে এটার মানে কোনো ইফেক্ট তোমার না পড়বে কাজে, না পড়বে তোমার মাইন্ডে। তোমার মাইন্ডে যদি সেট হয়ে থাকে যে আমার 8টার মধ্যে বাসায় যেতে হবে, মানে হলে যেতে হবে, কিংবা এটার মধ্যে আমি বেশি দূর যেতে পারবো না, এই জিনিসগুলো যদি মাথায় সেট করে তোমার কাজের কিন্তু এটা ইফেক্ট করে। তো এই কারণে আমি মানে যেটা বলি যে মানে আমি সেদিক দিয়ে প্রেফারেন্স পাইছি যে সবাই আমাকে মানে অ্যাজ এ টিম মেম্বার হিসেবে কাজে নিচ্ছে, কাজ করছি একসাথে। সো এটাতে কোনো ধরনের মানে না ইম্পর্টেন্স বলতেছি, কিংবা বরং এমন হচ্ছে যে ওরা আমাকে মানে এটা তো সবাই মানে আমরা কাজ করতেছি একসাথে, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, বরং একসাথে এসে এমন হচ্ছে যে মানে সিএনজি করে চলে আসি, এমন না 9:30টায় কাজ শেষ হয়েছে, একা একা আসছি, কারণ আমি প্রজেক্টে একা কাজ করতেছি। তো সেখানে তুমি কি করবে? তুমি কি আরেকজন ফ্রেন্ডকে গিয়ে বলবো যে আমাকে একটু পৌঁছায় দাও? অবশ্যই না। ঠিক আছে, তোমার নিজেকেই নিয়ে আসতে হবে। তো তুমি তখন যদি ভাবো যে আমি একটা মেয়ে, আমি যাচ্ছি কিভাবে যাবো, এই জিনিসটা ফার্স্টে তোমাকেই ভাবতে হবে যে তুমি কাজ করতেছো, অবশ্যই তোমাকেই যেতে হবে, তাই না? তো এই জিনিসটা মানে তুমি তোমার কাজ করতেছো, তো এখানে মানে ওই ইম্পর্টেন্সটা যদি তুমি মাইন্ডে সেট আপ করে নাও, আমার মনে হয় ওইটার মানে ম্যাটার করে না, না টিমের কোনো কাজে, না তোমার নিজের কোনো কাজে। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, ফার্স্ট ইয়ারের বাচ্চারা যারা শুরুর পরই বাধ্য হয়ে বাসায় বসে আছে, তাদের জন্য টিপস এন্ড ট্রিক্স দিয়েন। কোয়েশ্চেন আসলে এটা একটা সাজেশন। জান্নাত আপু যদি শুরুতে বলতেন। বাসায় বসে থেকে একটা প্রবলেম যেটা হয় যে আমরা একসাথে সবাই যখন কাজ করি তখন যে মোটিভেশনটা কাজ করে, বা আচ্ছা একজন থেমে গেলেও আরেকজন কাজ করতেছে সেটা দেখে একটা ইয়ে আসে, এনথুজিয়াজম আসে, সেটা হয়তো নিজের জন্য আনাটা একটু টাফ হয়ে যায়। বাট বাসায় কিন্তু আমাদের এখন অনলাইনে কিন্তু প্রচুর রিসোর্স আছে, মানে একেবারে জিনিসটা ইম্পসিবল না। আর রোবোটিক্সের একটা অনেক বড় না, একটা কোর হচ্ছে এলিমেন্ট হচ্ছে কোডিং, রাইট? একটা লজিক বিল্ডিং বা একটা রোবট কিভাবে বানায়, রোবট কিভাবে চলে, দ্যাট। তো এটার জন্য প্রচুর কোর্স আছে, অনলাইনে আছে, কোর্সেরাতে আছে, বিভিন্ন মুক আছে। তো হচ্ছে সেখান থেকে আই থিঙ্ক শুরু করা উচিত। বাসায় বসে যদি হার্ডওয়্যারের কাজ করাটা একটু টাফও মনে হয়, হয়তো সবার কাছে সব পার্টস গুলো নেই, হয়তো হার্ডওয়্যার ইয়েগুলো নেই, টুলস গুলো নেই। তো অ্যাটলিস্ট আই থিঙ্ক ফার্স্ট ইয়ারের বাচ্চারা বা যারা শুরু করতে চায় এখন এই বাসায় বসে থেকে যে অবসরটা আছে, এই সময় এই প্রোগ্রামিং স্কিলটা ব্রাশ আপ করাটা খুব জরুরি। আর আপু, আপনি যদি সাজেশন দিতেন। ওইটাই মানে জানা যেটা বললো এটাই, মানে মেইনলি তোমার স্কিল বিল্ড আপ তো করবাই অনলাইনে রিসোর্সে, সাথে তুমি যদি আরো অ্যাডভান্স কিছু করতে চাও সিমুলেশনে কাজ করতে পারবে। তোমার মানে অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে এখন, চাইলেই করে ফেলা যায়। তো তোমার কাজ করতেছো, তুমি সিমুলেশনে ট্রাই করে দেখো যে তোমার একটা কাজ করতেছো কিনা, তাহলে অবশ্যই তুমি যখন বানাবো রোবটটা তখন অবশ্যই ওটা কাজ করবে। এই আর কি, মানে পিছিয়ে যাওয়ার মানে মনে হচ্ছে যে পিছিয়ে যাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি তুমি নিজেকেই বিল্ড আপ করছো যদি কাজে দেখো। আচ্ছা, আরেকটা হচ্ছে একটা কোয়েশ্চেন আসছে, রিফাত বর্ণিকা আপু করছেন যে ফার্স্টে যে রোবোটিক্স ওয়ার্কশপ হয় ওখানে যে শত শত ফ্রেশার্স আসে, ওই এনথুজিয়াস্ট বাচ্চাদের ডিল করতে কেমন লাগে বা ওই সময়কার এক্সপিরিয়েন্স? তখন মানে একদম ফার্স্টের দিকে কোন একটা ওয়ার্কশপে মানে একদম আইসিটি বিল্ডিং এর যে গ্যালারিটাতে, ওখানে আসার সময় একটা ছোট বাচ্চা আসছিল 6, তখন মনে হয় ও 4-5 ছিল। মানে ও জানে সিলেটি ভাষা। এরপর আমি ওকে দেখলাম কয়েকদিন পরে, এই যে গত বছর কিংবা এর আগের বছর রোবোটিক্স অলিম্পিয়াডে সেই গোল্ড মেডেল মানে কোনো মেডেল নিয়ে আসছে। জিনিসটা এত ইন্সপায়ারিং ছিল যে মানে ও তখন আসছে আমাদের ওয়ার্কশপে, আমাদের মানে ও তখনই অনেক কিছু জানে, সে অনেক মানে অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র তখন থেকেই শিখতেছে, কারণ একজন রোবোটিক্স ইন্টারন্যাশনাল রোবোটিক্স কন্টেস্টে পার্টিসিপেট করতেছে যে নিজে আগ্রহে, তো সে অবশ্যই আরো বেশি ভালো করে যাবে। তো জিনিসটা খুব ইন্সপায়ারিং ছিল আমাদের জন্য যে ও আমাদের সম্পর্কেও জানে, মানে আমাদের রোবোসাস্ট সম্পর্কেও কিছু জানে, এই আর কি। মানে ইন্টারেস্ট থাকলে আসলে মানে সময়টাও ম্যাটার করে না, ছোট থেকেই শুরু করে সবাই অনেক ইন্সপায়ার পায়, এবং ওদেরকে দেখে বরং আমরা ইন্সপায়ার হয়েছি যে এইরকম ছোট বাচ্চা এখন থেকে কাজ করছে।
জান্নাত আপু কাজ করছেন বিকাশ লিমিটেডে, আর আপু কাজ করেছেন অ্যালগোমেট্রিক্সে। তো আমি বলবো যে জব ফিল্ডে আপনাদের রোবোটিক্সের অভিজ্ঞতাগুলো কেমন ভাবে কাজে লাগছে? জান্নাত আপু। রোবোটিক্সের অভিজ্ঞতা বলতে আমি এখন বিকাশ লিমিটেডে যে কাজে আছি সেখানে মানে হার্ডওয়্যার বা রোবোটিক্স নিয়ে আমি এখন কোনো কাজ করছি না। বাট আইড সে যে হচ্ছে রোবোটিক্সে এত বছর কাজ করে যেই মাইন্ডসেটটা যে হচ্ছে না আমার কোনো একটা প্রবলেম হলে যে হচ্ছে ঘন্টার পর ঘন্টা সেটার পিছনে লেগে থাকা অ্যান্ড গিভ আপ না করা, অ্যান্ড হচ্ছে গিয়ে টিম মেম্বারদের সাথে কাজ করা, কোলাবোরেট কিভাবে করতে হয় বা হচ্ছে কিভাবে মানে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমার কর্পোরেট মানে এই বর্তমান ক্যারিয়ারে হচ্ছে কি সেই জিনিসগুলো খুব কাজে লাগছে, যে হচ্ছে একদম প্রসেসড ওই নলেজ না হলেও এই মাইন্ডসেটটা। এটাই, এবং আমাদের যখন মানে কলিগরাও এটাই বলতো যে তোমরা লেগে থাকতে পারো, একটা জিনিস নিয়ে লেগে থাকছো, এমন হচ্ছে রাখতে মানে আমি অলমোস্ট টাইম শেষ, কিন্তু আমি কাজ করতেছি কারণ এটা আমাকে শেষ করতে হবে, আমি এটা মানে জিনিসটা লেগে থাকতে হবে। তো পরের দিন যখন নিয়ে যাচ্ছি এটা নট নেসেসারি তোমার হার্ডওয়্যারে কাজ করতে হবে কিংবা প্রোগ্রামিং এর ওই রোবটই বানাইতে হবে। তুমি যেখানে যাও তুমি তো অ্যাকচুয়ালি ওই প্রোগ্রামিংই করতেছো। আমাদের ক্ষেত্রে যেটা হয় সিএসসি তে আমি যেটা করতেছি অবশ্যই প্রোগ্রামিংই করবো। তো প্রবলেম অবশ্যই অনেক বেশি থাকে, তো ওইগুলা লেগে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং ওটা মানে আমরা তো বেশি প্রবলেম যেটা হতো রোবোটিক্সে হার্ডওয়্যারের যে প্রবলেমগুলো, যে একবার করতেছি আবার এটা কোনো মোটর হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু আমি তো রান দিয়ে গেছি কেন কাজ করে না। তো জিনিসটা এত ফ্রাস্ট্রেটিং ছিল ওদিক দিয়ে, কিন্তু আবার মানে যে আবার খুঁজে খুঁজে বের করা তো হয়েছে আমার দিকে। তো ওই জিনিসটা খুবই কাজে দিয়েছে এইরকম ওয়ার্কিং এনভায়রনমেন্টে। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, জারি খাওয়ার কোনো মেমোরিজ নাই? প্রচুর প্রচুর ছেড়ে গেছি প্রচুর ছেড়ে গেছি। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে টিমমেট সিলেক্ট করা বা ওয়ার্ক ডিস্ট্রিবিউশনের ব্যাপারে জানতে চাই। শুরুতে যদি জান্নাত আপু বলতেন। আই থিঙ্ক আমি আসলে এই ডিপার্টমেন্টে অনেক লাকি ছিলাম। আমার হচ্ছে আসলে টিমমেট বারবার চেঞ্জ করা বা টিম নিয়ে আমি কখনোই আসলে ওরকম প্যারা খাইনি। তো আই থিঙ্ক এটার ক্ষেত্রে আসলে মানে বেশ কিছু ভ্যারিয়েবল আছে, বা আমরা হচ্ছে যখন ওয়ার্কশপ নিতাম তখন আমরা যেরকম ভাবে ইয়ে করে বলতাম যে আচ্ছা স্কিল সেটের উপর ডিপেন্ড করে, যে আচ্ছা দেখা যেত হয়তো এটা আসলে খুব টাফ যে একটা মানুষই সব কোডিংও করবে আবার হচ্ছে হার্ডওয়্যারের কাজও করবে বা ডিজাইনও করবে এন্ড এভরিথিং। তো এই জিনিসটা একটু টাফ আর কি। তো এটা কে কোনটাতে ইন্টারেস্টেড সেটার উপরে বেস করে টিমমেট সিলেক্ট করা যেতে পারে। বাট আই থিঙ্ক এটাতে আসলে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত আন্ডারস্ট্যান্ডিংটা, যে না আসলে সমস্যা নেই, যে হার্ডওয়্যারের কাজ করতেছে ইটস নট লেস ইম্পর্টেন্ট, প্রোগ্রামিং এর কাজ করতেছে ইটস নট লেস ইম্পর্টেন্ট, বা যেটা করতেছে সেটা ঠিক মতন করবে, রাইট? তো এটা ইফ দ্য টিম ডাজন্ট হ্যাভ ফান তাহলে টিমটা স্টিক টুগেদার করতে পারে না আর কি। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটাই মানে ফার্স্ট অফ অল তোমার আইডিয়ার সাথে তুমি একটা প্রজেক্ট বানাচ্ছো, রোবট বানাচ্ছো, সেটার আইডিয়ার সাথে তো সবার আগে ম্যাচ করতে হবে। এবং তুমি একটা রোবট বানাবা কিন্তু অন্য তোমার যে টিমমেট অন্য কেউ এটাতে ইন্টারেস্টই পাচ্ছে না, তো সেটা তো হবে না। তো তুমি তো অ্যাকচুয়ালি কথাবার্তা বলবা তোমার ফ্রেন্ড সার্কেলই, কিংবা তুমি রোবোসাস্টে যেখানে কাজ করতেছো তো ওখানেই তুমি জিনিসটা সেট আপ করতেই দিও না। এবং যখন তুমি প্রজেক্টটাতে তুমি মানে ইন্টারেস্ট পাচ্ছ, তখন ওই যেটা বললো জানা তুমি ম্যাটার করে না তুমি হার্ডওয়্যার পার্ট করছো নাকি তুমি প্রোগ্রামিং এর পার্ট করছো, কারণ তুমি এটা ইন্টারেস্ট নিয়ে কাজটা করছো। আচ্ছা আপু, ফার্স্ট ইয়ারের দিকে দেখা যায় যে হিউজ পরিমাণ মানুষ রোবোটিক্সে আসে। মেনলি রোবোসাস্টের ক্ষেত্রে আমি যেটা দেখি যে অনেকেই আসে, রেজিস্ট্রেশন করে, কম্পিটিশনও দেয়, কিন্তু কিন্তু ফার্স্ট ইয়ার শেষে সেকেন্ড ইয়ারে তার 50% মেবি থাকে, বাট থার্ড ইয়ারে অনেকেই ছেড়ে দেয়। এর মেইন রিজনটা কি? আর আপু যদি বলতেন।
এটা আমার মনে হয় যে এটা ম্যাটার করে ডিপার্টমেন্টের প্রেশারের উপরে অনেকটা। তারপরে তোমার ইন্টারেস্ট তো অবশ্যই, কারণ তুমি দেখা যাচ্ছে তুমি কাজ করতেছো, তুমি তুমি এখানে রোবোটিক্সে মেনলি কি লাগে, মেকানিক্যাল মানে ইলেকট্রনিক্যাল এবং প্রোগ্রামিং। তুমি প্রোগ্রামিং পছন্দ করতেছো কিন্তু তুমি মানে ইলেকট্রনিক্সের জিনিসপত্র এত পছন্দ করতেছো না, সেক্ষেত্রে অনেকে ছেড়ে দিতে পারে। আবার অনেকে উল্টাটা হয় যে আমি মানে রোবট বানাবো, তখন হচ্ছে এটা হয় যে আমি রোবট বানাবো কিন্তু আমি প্রোগ্রামিং কাজ করবো না। মানে এরকম আমি অনেক ধরনের মানুষ দেখি যারা মানে এভাবে করে মানে ডিভাইড হয়ে যায় যে না আমি প্রোগ্রামিংটাও করবো, আমি ইলেকট্রনিক্স, আমি নিজে আমি ইলেকট্রনিক্স এখন আস্তে আস্তে আমি ইলেকট্রনিক্স থেকে প্রোগ্রামিং এর দিকে মুভ করতেছি। কারণ আমার মানে আগে যেখানে ছিল ইলেকট্রনিক্স এর দিকে বেশি ঝোঁক ছিল, এখন আস্তে আস্তে সেটা মানে এটা মানুষের মানে ইন্টারেস্টটা চেঞ্জ হয় অনেক। যে তুমি একদিক এখন প্রোগ্রামিং পছন্দ হইতেছে, কয়েকদিন পরে এই মানে হার্ডওয়্যার লেভেলে কাজ করতে পছন্দ হবে বেশি। এটা একটা রিজন, ইন্টারেস্ট চেঞ্জ হবে। আর একটা হচ্ছে তুমি যে কাজটা করছো, তুমি তো ডিপার্টমেন্টে পড়াশোনা করবে, তো ওখানে যদি তুমি আদার্স জিনিসে বেশি প্রেশার থাকে, তো তখন তো তুমি তোমার পেশনের কাজটুকু করতে মানে পারবা না। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে পেশনটা ঠিক রাখতে হবে, তাই না? তুমি যদি এখন পেশনে মানে এটাকে একটা আলাদা টাইম ওয়েস্ট মনে করো, তাহলে তো এটা ছেড়েই দিবে। কিন্তু তুমি যখন এটাকে পেশন মনে করবে যে না আমি এটা করবো, তখন এটাকে কোনো না কোনো ভাবে তোমার ডিপার্টমেন্টের মধ্যেই ঢুকাই দিতে পারবে, ওই শিডিউলের মধ্যেই ঢুকাই দিতে পারবে। এই জান্নাত আপু। এটা আসলে যে আপু যেটা বললেন যে ইন্টারেস্ট হয়তো অনেক ইন্টারেস্ট হারিয়ে ফেলে বা হচ্ছে গিয়ে আই থিঙ্ক যেটা একটা অনেক বড় একটা কারণ হচ্ছে অ্যাপ্রিসিয়েটেড না হওয়া। যে হচ্ছে যেমন আমি হচ্ছে ডিপার্টমেন্ট থেকে অনেক ইয়া পাইছি, অনেক উৎসাহ পাইছি, অনেক অ্যাপ্রিসিয়েশন পাইছি। আমাদের টিচাররা হচ্ছে দেখা হলেই হয়তো জিজ্ঞেস, বা টিচাররা আমাকে চিনতেন হচ্ছে হ্যাঁ এই মেয়েটা রোবোটিক্স করে বা রোবোসাস্টের সাথে আছে, আমাকে এরকম কোশ্চেন করতেন। তো মানে তাদের উৎসাহের কারণে দেখা গেছে যে আমি অনেকদিন পর্যন্ত কন্টেস্টে পার্টিসিপেট করে গেছি। তো বা মানে এই সাপোর্ট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড হচ্ছে গিয়ে অফকোর্স যে আপু যেটা বলতেছিলেন যে হচ্ছে অনেকে দেখা যায় যে মানে যদি কারো কেউ কেউ দেখা যায় যে হ্যাঁ ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে সে শুধু ইলেকট্রিক্যালি কাজ করবে, সে কোডিং এর কাজ করতেছে না। অ্যান্ড তার যে টিমমেট আছে ফিক্সড যে হ্যাঁ এই টিমমেট সে প্রোগ্রামিং এর কাজ করবে, কারণ সে কোনো রোবোটিক্স করবে না, তাহলে তারও রোবোটিক্স করা হইতেছে না। মানে এরকম হয়ে যায় আর কি যে একটা স্কিল সেট অন। আই থিঙ্ক যে এটাতে আসলে মানে অফকোর্স যে সবগুলো ইয়াতে হয়তো আগ্রহ নাই থাকতে পারে, বাট রোবোটিক্স ইন্টারেস্ট থাকলে কিছুটা কষ্ট করে হলেও আই থিঙ্ক সবগুলো সাইডের উপরই কিছু ধারণা থাকা উচিত। তো এটা একটা রিজন হতে পারে আর কি। মেয়েদের পার্টিসিপেশন কম কেন, ওটা সম্পর্কে আপনারা কি বলবেন? মানে ইঞ্জিনিয়ারিং এ তো মেয়ে কম, মানে ওইটা তো পরে আসতেছে, তাই না? মানে আমি যদি বলি ওই দিক দিয়ে আমার 60 জনের মধ্যে 7 জন মাত্র মেয়ে, তো ওই রেশিও দিয়ে চিন্তা করলে তো তোমার মেয়েদের পার্টিসিপেশন একটু কমই আসবে। আর অন্য দিক দিয়ে আর রেস্ট্রিকশন তো অবশ্যই আছে, ধরো যে রাত্রিরাতে কাজ করতে হয়, তারপর মানে মেয়েদের পার্টিসিপেশন কম, এটা মানে এনাফ রিজন যে রাত বিরাতে ল্যাবে পড়ে থাকতে হয়, যে এই কারণে যাবে না। কিন্তু আলটিমেটলি তো ইন্টারেস্টটা নেই, তাই না? এখন তুমি তোমার উপর ডিপেন্ড করে যে তুমি তোমার ইন্টারেস্টকে তুমি জোর দিবা কিনা। তুমি যদি মনে করো না আমি এটা আমার ইন্টারেস্ট আছে কিন্তু আমি পারতেছি না, আমি ছেড়ে দিলাম, তাহলে তো মানে আর এটা মানে হবে না। তো আর পারিপার্শ্বিক মানে মেয়েদের সবচেয়ে বড় ব্যারিয়ারটা হচ্ছে পারিপার্শ্বিক, যে যেদিকে মুভ করে সে মানে। আর আমি এদিকটা খেয়াল করছি যে ইলেকট্রনিক্স এর দিক দিয়ে মেয়েদের একটু ঝোঁকটা কম। হ্যাঁ, তো ওই জিনিসগুলো বানানো, ওই জিনিসটা মানে ওইটা খুব টাফ মনে হয় ওদের কাছে কেন জানি না। আমি একটা টাইমে সেকেন্ড মেজর নিতে চেয়েছিলাম ত্রিপুরি। তো মানে জিনিসটা এটাই যে মানে কতটুকু ইন্টারেস্ট তোমার আছে আর কতটুকু ইন্টারেস্ট নাই সেটা। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, what are your views on a contest only for women? How would it be if Robust someday arranges one?
শুরুতে যদি আরাপুই বলতেন। নর্মালি উইমেন তো দেখা যায়, আমি যতদূরগুলো দেখছি খুব বাংলাদেশের গুলোতে আমি যে এনআরসি আইআরসিতে যখন গেছিলাম তখন কাউকেই দেখিনি, কিন্তু মানে ফেস্টিভ্যাল গুলোতে পাওয়া গেছে যে কিছু মানে রোবোসাস বলতেছি, মানে কন্টেস্টে রোবোটিক্স কন্টেস্টে মেয়েদের পার্টিসিপেশন থাকতো, কিন্তু কন্টেস্টে অ্যাকচুয়ালি থাকতো না, মানে খুবই কম থাকতো ওই দিক দিয়ে। কিন্তু রোবোসাস্ট যদি মানে আস্তে আস্তে জিনিসটা এত গ্রো করছে যে রোবোসাস্ট যে যখন জান্নাত আসলো, জান্নাতের সময় মনে হয় একজনই ছিল, তুই না জানো? এরপর এই জান্নাতের আগের ব্যাচে কয়েকজন শুরু করছিল একদিন, মানে তারপর মানে এই জিনিসগুলো এখন ইমপ্রুভ হচ্ছে, যে একজন দুইজন করে হলেও বাড়ছে। তো জিনিসগুলো অনেক হোপসো আরো ইমপ্রুভ হবে, রোবোসাস্টটা ইমপ্রুভেশন আসবে। জান্নাত আপু, আপনার আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইটস নট আ ব্যাড আইডিয়া। এই যে হোয়াট আর ইউর ভিউস অন কন্টেস্ট অনলি ফর উইমেন, এটাতে অ্যাকচুয়ালি আমাদের দেশে দেখা যায় যে ন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্ট হয় মেয়েদের জন্য। সো দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। এটাতে যেটা হবে যে হচ্ছে অনেক মেয়ে যারা হয়তো আগে যে কারণেই হোক, যে একটু ওভারহেলমড ফিল করার কারণেই হোক, বা মানে হয়তো পছন্দের কোনো টিমমেট না পাওয়ার কারণেই হোক, যে কারণেই হোক, তারা রোবোটিক্সে ইন্টারেস্টেড হবে। বাট আই ডোন্ট থিঙ্ক ইট শুড বি এ রেগুলার ইভেন্ট। আই ডোন্ট থিঙ্ক ইট নিডস টু বি এ রেগুলার ইভেন্ট। হয়তো হচ্ছে কয়েক বছরে একবার বা বছরে একবার, প্রবাবলি, আই ডোন্ট নো। বাট হ্যাঁ, ইটস এ গুড আইডিয়া টু বি অনেস্ট। তো হচ্ছে এখানে অ্যাটলিস্ট পার্টিসিপেশন বাড়বে, অ্যান্ড এখানে যারা পার্টিসিপেট করবে, যারা এখানে আসলেই দেখা যাবে যে হ্যাঁ আমি পার্টিসিপেট করে শি গট ইন্টারেস্টেড ইন ইট, তো সে তারপরে আরো একটু বিগার স্কেলের কন্টেস্ট গুলোতে যাবে। এই তো, ইটস গুড আইডিয়া। আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে থাকেন, আমরা আপুদেরকে জিজ্ঞেস করব। আপু, রোবোটিক্সে জব ফিল্ড নিয়ে যদি কিছু বলতেন। জান্নাত আপু, মানে রোবোটিক্স, আমি আসলে কোশ্চেনটা পুরোপুরি বুঝিনি। মানে রোবোটিক্সে জব ফিল্ড গুলা, হ্যাঁ। আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশের ইন্ডাস্ট্রি আসলে এখনো এই মানে রোবোটিক্স নিয়ে কোনো কাজ ইন্ডাস্ট্রি লেভেলে হয় কিনা আমার নিজেরও আসলে খুব জানা নেই। আই ডোন্ট থিঙ্ক যে আসলে বাংলাদেশে এটার খুব বেশি ফিল্ড আছে। রিসেন্টলি কিছু কোম্পানি আছে, আমি কয়েকটা কোম্পানিতে দেখি, যে ওয়ালটন দেখেছি, আর&ডি এবং ওদের টাইগার, মানে আস্তে আস্তে ওদের জিনিসগুলো ওপেন হচ্ছে, এবং তুমি যদি খোঁজ খবর নাও যে মানে মানে এবং ওপেনিং দেয়, যে প্রেশার থেকে শুরু করে ধরো প্রজেক্ট আছে, তোমার এক দুটো প্রজেক্ট আছে, তো সেখান থেকে মানে তোমার মানে ইন্টারভিউ দিয়ে তুমি যদি চাও তো অবশ্যই এটা ট্রাই করতে পারো, কিন্তু খুবই কম, সেই হিসেবে কম, কিন্তু একদম যে নাই তা না, আছে। আমি কিছু পাইছি যে রোবোটিক্স কাজ করছে এরকম, ওরা খুঁজতেছে। কম্পারেটিভলি কম হলেও মানে তুমি শুরু করতে পারবে তোমার কেরিয়ার। আর আপু, রিসার্চ ফিল্ডে? রিসার্চ ফিল্ডে তো প্রচুর, যদি বাইরে যাও, মানে আমি তো মানে বাইরে যেটা আছে সেটা হচ্ছে সিএস, কম্পিউটার সায়েন্স, আর এটা হচ্ছে ইসিই, কম্পিউটার সায়েন্স এন্ড কমিউনিকেশন। ওইখানে মেনলি মানে তুমি যদি রোবোটিক্সে যাও তাহলে ওই ডিপার্টমেন্টে মেনলি আমি যতগুলো দেখেছি যে ওই ডিপার্টমেন্টেই কাজগুলো বেশি হয়। তো ওই ডিপার্টমেন্টে তোমার তোমার নিজস্ব প্রজেক্টগুলো যেগুলো নিয়ে কাজ করতেছো সেইগুলা হোপসো ওইগুলা খুব ম্যাটার করবে ওখানে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো ম্যাটার করে যে তুমি ওখানে কতটুকু ডেসপারেটলি কাজ করতে চাও ওখানে, ওইটার সাথে মানে ওখানে অ্যাপ্লাই করার সময় তুমি যদি ঘাটাঘাটি করো, প্রচুর আছে এরকম যে তুমি যদি রিসার্চ করতে চাও রোবোটিক্সে।
রোবোসাস্টে যারা আছে তাদের জন্য কিছু বলতে চান? শুরুতে জানতে চাচ্ছি জান্নাত আপুর কাছে। মানে অ্যাকচুয়ালি আমরা যখন আরাপুরা তো একদম শুরু থেকে আছেন, তো আমি যখন আসছি তখন হচ্ছে রোবোসাস্ট একটা অফিসিয়াল অর্গানাইজেশন হয়নি। তো আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন হচ্ছে গিয়ে এটা মানে আমরা ফার্স্ট অফিসিয়াল অর্গানাইজেশন করার জন্য অ্যাপ্লিকেশন এন্ড এভরিথিং করি। তো আই থিঙ্ক যে মানে অ্যাজ এ নিউ অর্গানাইজেশন মানে ইউ গাইস হ্যাভ লট অফ স্কোপ, যেমন হচ্ছে যে এরকম ওয়েবিনার করা বা হচ্ছে কোনো সেশন করা, এগুলো হচ্ছে আমরা তখন আসলে আমাদের মাথায়ও ছিল না বা চিন্তাও করতে পারিনি। আই থিঙ্ক ইউ গাইজ আর ডুইং এ গ্রেট জব অ্যান্ড হচ্ছে গিয়ে আই থিঙ্ক দেয়ারস মাচ মোর টু ডু অ্যাজ ওয়েল। সো আই এম প্রাউড অফ ইউ অ্যান্ড কিপ ডুইং ইট। আর আপু? রোবোসাস্টের আসলে কাজগুলা মানে খুব আমরা মানে এরকম একটা প্ল্যাটফর্ম দিতে চাইছি যেখানে মানুষ নিজেদের ইন্টারেস্টের রোবট বানাতে পারবে। তো সেই ক্ষেত্রে এখন তো মানে হিউজ বড় একটা গ্রুপ রোবোসাস্ট অর্গানাইজেশন হয়েছে, সেটা অর্গানাইজেশন পারপাস ছিল, কিন্তু অর্গানাইজেশন হওয়ার পরে যে ওটার মানে সেটার যতটুকু আমরা ছোট গ্রুপটা ছিলাম 8-10 জনের 15-20 জনের, সেটা আস্তে আস্তে 100-200 জনের মানে অ্যাক্টিভ নট একজন মেম্বার কিন্তু অনেকেই আছে, কিন্তু যদি অ্যাক্টিভ যদি কাজ করতে চান তারপরে কাজ জায়গা কমে যায়, যে আমার জায়গা হয় না, এই জায়গা মানে এই একটা লেভেল হচ্ছে না, অন্য একটা লেভেল হচ্ছে কাজ করে যাচ্ছে। তো সেই দিক দিয়ে মানে এটা খুবই মানে সাকসেসই বলবো যে মানুষের ইন্টারেস্টটা আমরা ধরতে পারছি এবং সেখানে মানুষজন আরো ইন্টারেস্ট পাচ্ছে কাজগুলো করার জন্য, সেটা খুবই ইন্সপায়ারিং। তো আশা থাকবে যে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো রোবটগুলো বানাতে পারবে, যেগুলো তোমাদের নিজেদের কাজে দিবে, নিজেদের পছন্দের রিসার্চ হিসেবে করতে পারবে, যে আমি একটা জিনিস রিসার্চ করতে যাচ্ছি, তো সেটা আরো পরে যাতে মানে একটা জিনিস একটা রোবট বানাচ্ছ সেটা আরো আসবে, সেটার দিক দিয়ে মানে এটা তুমি ইম্প্রোভাইজ করতে পারবে, যত ইম্প্রোভাইজ করতে পারবে তত মানে রিসার্চের দিকে আগাবে, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপু এত সুন্দর করে বলার জন্য। আচ্ছা, আমরা কিছু কোয়েশ্চেনের জন্য অপেক্ষা করতে থাকি, দেখি কোনো কোয়েশ্চেন আসছে কিনা। আচ্ছা, আমি কি কিছু কোশ্চেন করতে পারি? তোমাদের ইন্টারেস্ট একটু বলো না, তোমাদের কিরকম আচ্ছা, তোমাদের এক্সপেকটেশন একটু শুনি। আচ্ছা আমাদের আচ্ছা রোবোসাস্টের এক্সপেকটেশন তো অনেক বড়। আশা করতেছি আমরা তো হচ্ছে এখনই ন্যাশনাল লেভেলে অনেকগুলা প্রাইজ আসে, আশা করতেছি ইন্টারন্যাশনাল কন্টেস্ট গুলো থেকে অনেক প্রাইজ আসবে আর মেয়েদের পার্টিসিপেশনটা বাড়বে। এখনো পর্যন্ত মেয়েদের পার্টিসিপেশনটা অনেক কম, আশা করতেছি এটা বাড়বে। সো তখন এন্ড মেয়েদের যে হল থেকে পারমিশন পায় না, ওইটা আশা করতেছি যে কোন ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ, সো হচ্ছে আমাদের মেয়েদের পার্টিসিপেশনটা বাড়বে কন্টেস্টের ক্ষেত্রেও। কঙ্কা? আপু যা বললেন যে মেয়েদের পার্টিসিপেশনটা বাড়ানো দরকার, আর ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল আর রিসার্চ হবে। তোমাদের ড্রিম প্রজেক্ট গুলা করতে পারছো কিনা, মানে স্কোপ পাচ্ছ কিনা, রোবোসাস্টের প্ল্যাটফর্মে দিতে পারছো কিনা? হ্যাঁ, আমাদের এখন হচ্ছে সিজন 2 চলতেছে রোবোটিক্স প্রজেক্টে। তো সব এসি মেম্বারদের মানে যারা হচ্ছে থার্ড ইয়ারে আছে তাদের প্রত্যেকের আন্ডারে হচ্ছে একটা টিম আছে, তাদের প্রজেক্ট চলতেছে। আই থিংক এটা অনেক ভালো। হ্যাঁ, আমাদের সেকেন্ড ইয়ারে যারা আছে তাদের জন্য মানে প্রজেক্ট চলতেছে, আমাদেরকে গাইডলাইন দিচ্ছে থার্ড ইয়ারের ভাই আপুরা, তো এটাও ভালোই চলতেছে। এই প্যান্ডেমিকের মাঝেও আমরা ভালোভাবে আগাইতেছি। আচ্ছা আপুরা, আপনারা কি রোবোসাস্টকে মিস করেন? রোবোসাস্টকে মিস না করার মতো কোনো জায়গা
এটা বলো। আমাদের কি মিস করেন কিনা সেটা বলেন। রূপসাকে তো মিস করেনি। অবশ্যই, এই যে এখন রোবোসাস্টে থাকলে তোমাদের প্রজেক্ট গুলো দেখতে পারতেন। জান্নাত আপু চলে আসবে না? হুম না বলতেছি হচ্ছে মাঝে মধ্যে এসে দেখে যাবেন আমাদের প্রজেক্ট গুলা। হ্যাঁ, ডেফিনেটলি। আসলে হ্যাঁ, আমরা আসলে বের হওয়ার পরেই তার কিছুদিনের মধ্যেই তো এই প্যান্ডেমিকের ইয়েটা শুরু হলো। তো বাট ইয়েস, মানে মানে যেটা বললাম যে আমরা বের হওয়ার সময়, আমরা যখন ইয়েতে ছিলাম তখন আমাদের এটা অনেক বড় কনসার্ন ছিল যে আচ্ছা আমরা কি, আমাদের রোবোসাস্ট একটা রিসার্চ বেসড অর্গানাইজেশন হওয়ার কথা ছিল, আমরা কি খুব বেশি মানে নর্মাল অর্গানাইজেশন হয়ে যাচ্ছি, আমরা কি খুব বেশি জাস্ট ইভেন্ট অর্গানাইজ করছি, আমরা কি কোনো রিসার্চ করছি না। তো সেইটার অনেক মানে ইউ গাইস হ্যাভ কাম আ লং ওয়ে ওইখান থেকে, যে হচ্ছে এখন আমি মানে এমনিতে যখন মাঝে মাঝে খোঁজ খবর নিই যে অনেকগুলো প্রজেক্ট চলছে, পেপারের কাজ চলছে। সো দ্যাটস অ্যামেজিং। অফকোর্স এটাই, কন্টেস্টে তো অবশ্যই পার্টিসিপেট করবা, কিন্তু সাথে ওই প্রজেক্টগুলো খুব ইম্পর্টেন্ট। ওগুলা তোমাদের নিজেদের বিল্ডারের জন্য খুব ইম্পর্টেন্ট। ওগুলা তো একটা নির্দিষ্ট সার্টেন টাস্ক, ওটা ছাড়াও যে ইনোভেশন তো ওই দিক দিয়ে আসবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো ধন্যবাদ আপুদেরকে এত সুন্দর করে আমাদের নেট ল্যাগ, তারপর নেট ল্যাগ বা অন্য কিছু ডিফিকাল্টিস এগুলোর পরেও হচ্ছে সুন্দর করে আনসার দেওয়ার জন্য, বা এত কম ধরে লাইফটা হচ্ছে প্রাণবন্ত রাখার জন্য। তো সবাইকে অনুরোধ করছি আমাদের পরবর্তী ওয়েবিনার গুলো দেখার জন্য। আচ্ছা, আজকে হচ্ছে এখন আপাতত এতটুকুই থাকুক আজকে। তোমাদেরকে অনেক ধন্যবাদ হোস্ট করার জন্য, এত সুন্দর একটা ইভেন্ট। আচ্ছা, থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস এন্ড থ্যাংক ইউ। You guys did a great job. ধন্যবাদ।